এদিতার মুভ অন ইম্পসিবল। ও স্কুল থেকে নিজেকে বিবাহিত বলতো। আমার নিজের হাত দিয়ে কত লাভ লেটার ওর জন্য দিয়েছে অনেকেই, সেগুলো খুলেও দেখেনি কখনো। কলেজে এক সিনিয়র প্রচণ্ড পাগলামি করেছে, পরে এরিশ ভাইয়ার ফটো দেখিয়ে বলছে এই তার হাজব্যান্ড। ভাইয়া যদি ওকে পরে আবার বিয়ে নাও করতো, সারা জীবনও মুভ অন করতো না, তবে নিজের অধিকার চাইতো না। এখন যে সহজেই আবার সব মেনে নিবে এটাও করবে না। ওর আত্মসম্মানে আঘাত লাগলে সেদিকে আর মুখ ফিরিয়ে দেখে না। এমন আচরণ করবে, কিচ্ছু হয়নি বলে ওয়াশরুমে ঢুকে গেল। শুভেচ্ছার কথা শুনে এবার এজাজ চিন্তায় পড়ল। তার ভাই তো আবার নিজের যেটা চাই সেটা যেভাবেই হোক আদায় করে নেয়। আল্লাহ মালুম এদের দুজনের শেষ পরিণতি কি। তবে বেবি কোত্থেকে আসলো? হ্যালো মিস্টার তালুকদার, সেদিন আপনার ভাই আমার কাছে আসায় সন্দেহ হয়েছিল। যাই হোক, কি লাভ হলো বলুন খোঁজ পেয়ে? হিম এগিয়ে এসে এরিশকে উদ্দেশ্য করে বলে, তুমি স্যামসনকে চিনো চিনুগুলি? সুর হিমের কোলে উঠে প্রশ্ন করল। হিম মাথা দিয়ে হ্যাঁ বুঝালো। আমার ক্ষতি বলুন বা লাভ, সেটা আল্লাহর পর আমি নিজে ছাড়া আর কেউ করতে পারে না। নিজের ক্ষতি করে এখন লাভ দিয়ে পুষিয়ে নিব, আমি আমি আবার নিতে খুব পারদর্শী। উপহাস করে হিম বলল, সেটা নিয়ে আবার ছুঁড়ে ফেলে দিতেও পারদর্শী, কিন্তু ছুঁড়ে ফেলে সেটা আবার কুড়ে নিতে যাওয়া মনে হয় লুজ ব্যক্তিদের মধ্যে পড়ে। উপহাস করে হিম বলল, আমার জিনিস ফেলবো, কুড়াবো, মাথায় রাখবো, আবার পায়েও রাখবো, কারণ সেটা আমার একান্তই ব্যক্তিগত জিনিস। চল শক্ত করে উত্তর দিল। তা আপনার ব্যক্তিগত জিনিসের সাথে করতেই পারেন, কিন্তু জিনিস আর মানুষের মধ্যে যে পার্থক্য বুঝতে হবে। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত পিষল এরিশ, তারপর বলল, আমার জিনিস বলুন বা ব্যক্তি সেটা আমি বুঝে নিব। আপনি এখানে অযাচিত মনে হচ্ছে। অচিত বলে কুড়িয়ে পাওয়া ফুলদানিতে সাজিয়ে রেখেছি। বলে সুরকে চুমু দিয়ে আরো বলল, সেই ফুল কোনোদিনই যে ফুলদানির না সেটা জেনেও তবু ফুলদানির গর্ভ হয় এমন ফুলকে ধারণ করতে পেরেছে, যেখানে গাছ নিচে যায় না তার ফুলের রং কি। এদের কঠিন কঠিন আলাপ আলোচনায় সুর কিছু বুঝতে পারল না, তাই হিমকে বলল, চিনুগু স্বর্ণকে বকা দিতে এসেছো? অত ডক্টরের কাছে যাচ্ছে না, কাল নোজ ব্লিডিং হয়েছে আবার, ওকে বকা দাও ওকে। এরিশের বুকে মোচড় দিয়ে উঠল নোজ ব্লিডিং এর কথা শুনে। হিমের বাহু ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে স্বর্ণের? আর এই বেবি ওকে মাম্মি কেন বলে? আপনি সব জানেন? প্লিজ মিস্টার সুলেইমান আমাকে সব বলুন। 4টা বছর কম সময় না। আমার জীবনের রং রূপ সব যে এই মেয়েটা আপনি বুঝবেন না। এলোমেলো ভাবে বলে উঠল এরিশ। সুরকে নামিয়ে দূরের মহিলাকে আননি বলে ডেকে ইশারায় সুরকে নিয়ে যেতে বলল। আপনাকে দেখে মনে হয় প্যানিক অ্যাটাক হয়েছিল, তাই নোজ ব্লিডিং হয়েছে। আর স্বর্ণের সন্তান, আর কিছু বলার নেই আমার। স্বর্ণ নিজে যদি চায় তাহলে বলতে পারি। ও হ্যাঁ, ও দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগেছে। আপনি ওর সামনে না আসলেই মনে হয় ভালো হবে। অতীত থেকে বের হওয়ার জন্য ওর সহজ ছিল না। এই বাচ্চাটাই ওর একমাত্র সম্বল, ওকে ঘিরেই বেঁচে আছে। সো স্টে অ্যাওয়ে ফ্রম দেম। এরিশ ক্ষিপ্ততার সাথে হিমের শার্টের কলার চেপে ধরে রাগে রি রি করে বলে উঠল, দূরে থাকবো মানে? শি ইজ মাই লিগেল ওয়েডেড ওয়াইফ। ওর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমি। ওর লাইফে আমি কাউকে অ্যালাউ করব না। স্বর্ণের বেবি কিভাবে হয়? সুরের বাবাকে বলুন, ধ্বংস করে দিব সব। কথা বলুন, ওর খোঁজ আপনি কিভাবে পেয়েছেন? আপনার কি মতলব আমি বুঝি না ভেবেছেন? বলে ঘুষি মারল একটা। হিমের নিজেরও এবার ইগোতে লাগলো, সেও কাটা ঠোঁট মুছে এরিশকে প্রহার করলো। এদের মারামারি দূর থেকে এজাজ আর শুভেচ্ছা দেখে দৌড়ে এলো। অন্য দিক থেকে সুর এসেও এরিশকে জড়িয়ে ধরল। চোখের সাইডে কেটে গেছে তার। হিম অবাক হলো আর মনে মনে বলল, একে বলে মনে হয় রক্তের টান। লিংজং এর চুক্তিপত্র দেখে এরিতা অবাক, কারণ এদের চুক্তির একটা পার্ট হচ্ছে চুক্তি চলাকালীন সে কোনো ডেটিং কিংবা রিলেশনে যেতে পারবে না। এমন অদ্ভুত শর্ত দেখে পার্ককে জিজ্ঞেস করল, এমন অদ্ভুত চুক্তি কেন? অনেক স্টার্টের স্ক্যান্ডালের জন্য প্রজেক্টে ইফেক্ট পড়ে, তাই যতদিন কাজ চলবে এসব ডেটিং কিংবা নারী গাড়ি তো কিছুই চলবে না। তবে গোপনে এজেন্সি থেকেই এদের চাহিদা অনুযায়ী সব কিছুই দেওয়া হয়। এরিতা মনে মনে বলছে, আর মাত্র 4 মাস।
তারপর ভালোই ভালোই কেটে পড়বো। পাশ থেকে লিং জং এর জন্য সিলেক্ট পিয়ে মেয়েটা বলে উঠল। নারীলোভী পুরুষ, এর ফ্ল্যাটিং স্কেল এত হাই, সব মেয়েরা পটে যায়। এরিতার তখনকার চাহনি মনে করে শরীর ঘিন ঘিন লাগলো। পার্কে হিয়ন কোরিয়ান ভাষায় বলল, গোল্ড, তোমার জন্য অফারটা এখনও আছে। স্টেজ পারফরমেন্সে পেমেন্ট ডাবল, সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়। 3টা প্লেব্যাক গানে তোমার চাহিদা কিন্তু অনেক আছে। তোমার ভয়েসে ইউনিক, তাছাড়া ইংলিশ স্পষ্ট হওয়ায় তুমি এগোতে পারবে অনেক। আমাদের এজেন্সির পপ ডিপার্টমেন্টের চুক্তিতে রাজি হয়ে যাও। না হিয়ন, আমার যে অন্য লক্ষ্য আছে। এই রং চঙের দুনিয়াতে আমার শান্তি লাগে না। তাছাড়া সফলতা এমন এক জিনিস যার শেষ নেই। ডকুমেন্টারি কমপ্লিট হয়ে গেলেই আমি শুধু এনজিওতে কাজ করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য ভাবার জন্য। তখন লিং জন এগিয়ে এলো ওদের দিকে। পার্ক তাকে নিয়ে লি জনের অফিস রুমে গেল। আর এরিতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় লিং জং হাত বাড়ালো হ্যান্ডশেক করতে। হিয়ন তাড়াতাড়ি সেই হাত নিজের হাতে নিয়ে বলল, মুসলিম সঞ্জা, নো ওয়ান ক্যান টাচ দ্যাম। শুনে অবাক হয়ে তাকিয়ে দেখলো এরিতাকে। এরিতা হাই বলল, এত লম্বা আর সুন্দর চোখের মেয়ে আমাদের দেশে হয় না। হোয়ার ইউ ফ্রম বিউটিফুল? চেয়ারে বসতে বসতে লিং জং জিজ্ঞেস করলো, বাংলাদেশ। সে কি আমার পিয়ে? হিয়নের দিকে তাকে জিজ্ঞেস করলো। হিয়ন না করলো। আর পিয়ে মেয়েটা এগিয়ে এসে হ্যালো বলে মাথা ঝুঁকালো। শুভেচ্ছা এসে সুরকে দেখে অবাক হয়েছিল। এজাজ ভাইকে ছেড়ে সুরকে কোলে নিয়ে দাঁড়িয়ে। কেউ কোনো কথা বলছে না। হিম মাঠের একটা বেঞ্চে বসে আছে মাথা নিচু করে। কিছুক্ষণ আগে এদের মারামারি থেমেছে। দুজনেই বেশ আহত। সুরের কান্না দেখে থেমে গেছে। না হলে একজনের লাশ পড়তো। মনে হলো একজন আরেকজনের কম্পিটিটর। এক টিম নিয়ে দুজনের ফাইনাল রেসিং ম্যাচ চলছে। শুভেচ্ছা সুরকে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত সোনা? সুর আঙ্গুল দিয়ে 3 দেখিয়ে দিল আর মুখে বলল, 1 মাস পরে চাল খাবো, তুমি আসবে আমার বার্থডেতে? বলে হেসে দিল। হঠাৎ করে শুভেচ্ছা উঠে দাঁড়িয়ে কান্না শুরু করলো। এজাজ আর এরিস দুজনেই হকচকিয়ে গেল। সুর এজাজের কোল থেকে টুকটুক করে দেখে যাচ্ছে নতুন এই মানুষগুলোকে, যাদের সবাইকে এরিতার ফোনের গ্যালারি থেকে লুকিয়ে দেখেছে সে। সুরের গভর্নমেন্ট বারবার ডাকছে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু সুর এজাজকে ধরেই রেখেছে শক্ত করে। এজাজ বলল, আহা, শুভ হঠাৎ কান্না শুরু করলা কেন? আমি আছি জ্বালায়। এই বাচ্চাকে হঠাৎ কোত্থেকে আমদানি করলো এদিতা? মাথায় আসছে না কিছু। আপনাদের মাথায় ঢুকবে কি করে? বাচ্চাটার চেহারা ভালো করে খেয়াল করুন আগে। ওর বয়স মিলান। ওর বয়স 4 হবে 1 মাস পর। এদিতা চলে আসছে 4 বছর 8 মাস। হাসিটা একদম কার মতো দেখুন। চোখের পাশে তিলটাও সেম। হাই আল্লাহ, দিতু এত নিষ্ঠুর কেন? একবার জানাইনি পর্যন্ত কাউকে। বলে সুরকে কোলে নিয়ে আদর করতে থাকলো। ফট করে দাঁড়িয়ে গেল এজাজ আর এরিস। হিসেব তো একেবারে মিলে গেল। এজাজ গিয়ে এরিসকে জড়িয়ে ধরল। ব্রো, ইউ ওয়ান দ্য লটারি। তোর সন্তান এটা, দেখ একদম তোর মতো চেহারা। হায় আল্লাহ, এত বছর আগে আমি চাচ্চু হয়ে বসে আছি, অথচ আজ জানলাম আমাদের বংশ, দেখ আমাদের রক্ত, ফ্রিকেলসটা আসলেই সেম। এরিস নিগুট নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে সুরের দিকে। তবে কি সৃষ্টিকর্তা সব কেড়ে নিয়েছিল, আবার সব একেবারে ফিরিয়ে দিবেন বলে আমরাই অকৃতজ্ঞের মতো একটা না পেলে আগের সব ভুলে অন্যায় পথে পা বাড়াই। এটা এরিসের সন্তান, তার রক্ত, তার ওরসজাত সন্তান। ভাবতেই শেরবেন কর্টেক্সের রক্তের ব্রেক দ্রুত গতিতে হলো। হাত পা কেমন ঝিমঝিম করে উঠল। অদূরে বসে থাকা হিমের দিকে তাকালো। যে তাকানোর মানে হলো, ভাই সত্যি কথাটা বলো। হিমালয় সুলাইমান মনে হয় বুঝলো ব্যাপারটা, তাই উপর নিচ মাথা নাড়ল আর কাটা ঠোঁট দিয়েই হেসে দিল। কি মরিচিকার পেছনে সে ছুটছে, যদিও এটার দৃঢ়তা দেখেই বুঝেছিল তাদের মাঝে কোনো কিছুই সম্ভব না। এই অবস্থাতেই এগিয়ে গিয়ে সুরকে বুকে নিয়ে পাগলের মতো চুমু দেওয়া শুরু করলো। শুভেচ্ছা কেঁদেই যাচ্ছে। এজাজের চোখের পানিও চিকচিক করে উঠল। কতক্ষণ যে
চলল এরিসের আদরের বর্ষণ, সেটা হিসেবের উপস্থিতি কেউই রাখেনি। তারা সবাই দেখে যাচ্ছে পিতা পুত্রের আলিঙ্গনের মনোমুগ্ধকর দৃশ্য। আমি তোমার ড্যাড সোনা, তুমি আমার বেবি। হায় আল্লাহ, কত নিষ্ঠুর তুই স্বর্ণ। আমাকে আমার সন্তানের বেড়ে ওঠা দেখা থেকে বঞ্চিত করেছিস। আর কত শত কথা বলে চলছে এরিস। নো স্যামসন, আমার তো ড্যাড নেই, গড গিফট দিয়েছে। তোমাকে গড প্রথমে আমার কাছে দিয়েছিল, তারপর আমি স্বর্ণকে দিয়েছি, তাই আমি ড্যাড আর স্বর্ণ মম। নো 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 নো, যাদের ড্যাড থাকে তারা একদম বেলি থেকে আসে। আমি তো বেলি থেকে আসিনি, আর তোমাকে তো বেবি দেখতে দেখিনি। কালকে দেখেছি তোমাকে, হঠাৎ করে ড্যাড হয় না তো। এরিস এজাজকে তাদের রেজিস্ট্রেশনের ফটো বের করতে বলল। এজাজ বের করে এরিসের দিকে দিল। এরিস ফোন নিয়ে সুরকে দেখিয়ে বলল, সি, এই যে স্বর্ণ সাইন করেছে সেদিন, যেদিন আল্লাহ আমাকে অনুমতি দিয়েছিল তোমাকে স্বর্ণকে গিফট দেওয়ার জন্য। পরের আরেকটা ফটো বের করলো, যেটা রিসোর্টে এরিস এরিতাকে সাইডে হাক করে দাঁড়িয়ে। সুর ফোনটা হাতে নিয়ে জুম ইন করে এরিতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, তারপর আবার এরিসকে দেখলো, তারপর হঠাৎ কান্না করে এরিসকে ড্যাড বলে ডেকে উঠল। এরিস নিজেও কেঁদে দিল। মানুষের বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট কারণ লাগে, প্রতিটা বয়সের কারণের বদল হয়। এই কারণটা হচ্ছে মনের আনন্দ উল্লাস, শৈশবের খেলাধুলা করা আনন্দ, বয়স সন্ধিকালে প্রেমে পড়া আনন্দ, যৌবনের ধ্বংসাত্মক উথাল পাথাল অনুভূতির আনন্দ, প্রাপ্তবয়স্ককালে সংসার আর দায়িত্বের আনন্দ, আর শেষ বয়সে নাতিপুতির আনন্দ। কেউ যদি বলে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই, তবে সেটা ডাহা মিছে কথা। একবেলা খেয়ে পরের বেলা খাবারের চিন্তা করাও তো কারণ নাকি? মানুষ যখন জানে সে না খেয়ে মরে যাবে, তাহলে খাওয়ার জন্য বেঁচে থাকারও কারণ। মানুষকে আসলে একটা কিছু আঁকড়ে ধরে থাকতে হয়। খালি মুখে নদী পার হওয়া গেলেও জীবন পার করা যায় না। জীবনের দায় বহন করা বড্ড কঠিন, সেটা হাফেজা বেগম প্রতিনিয়ত অনুভব করছেন। এফাজের চলে যাওয়ার দিন দুয়েক পর এরিতা এসেছিল তালুকদার ভিলায়। বিধ্বস্ত অবস্থায় মেয়েটা মায়ের পায়ের কাছে বসে অকুল হয়ে কেঁদেছিল অনেকক্ষণ। হাফেজা বেগম দরজায় দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু ওনার ধারণাও ছিল না আয়শা আবার তাড়িয়ে দিবে স্বর্ণকে। নামাজ পড়ার পর এসে দেখে নেই স্বর্ণ। বানু নিজেও জানে না, শুধু বলেছিল মিতা আক্তারের রাগী চেহারা নিয়ে বের হতেই দেখেছে সে। হাফেজা বেগমের কলিজা মনে হয় ফালাফালা করলেও এত কষ্ট পেত না যতটা পেয়েছে স্বর্ণকে তাড়িয়ে দিয়ে। বানু ঘরে ঢুকেই দেখলো অঝরে চোখের পানি ফেলছেন বৃদ্ধা। চটপট করে কাছে গিয়ে ধপ করে বিছানায় বসে বলে, দাদি, এত কাইন্দেন না তো। অহেতুক চোখের পানি ফেলাইলে গৃহস্থর অমঙ্গল হয়। আল্লাহ খোদাই করুন হ্যার কাছেই কাইন্দেন। ভাগ্য জেডায় আছে, ঘুরান যাইতো না। ছয়ে কান্দিনারও ছেলে আমার স্বর্ণরে এরা তারাই দিচ্ছে, এলাকায় খারাপ বদনাম ছড়াইছে, ভাই হারাইছে স্বামী মৃত্যুর পথে। এই অবস্থায় তার উপর যে কি গেছে সেইটা না বুঝে উল্টা বাড়ি ছাড়া করছে। আচ্ছা বানো, এলাকায় এই কথাটা কে ছড়াইছে কত? কোন কথা দাদি? চাচা তো ভাইয়ের লগে পেট বাজাইছে। আস্তাক ফিরুল্লাহ, এমন জঘন্য কথা মানুষ না যায় না শুন না কইবার পারে। হেগো ওপর গজব পড়ুক। কেডাই আবার? রাফসান নাইট আর শামিনের মায়ে আফু নিখোঁজ হওয়ার পর ফিরে আইলে হেরাই এলাকার রাস্তায় দাঁড়ায় যা তা কইছে। মেজমামি তো এই জন্য বাড়ির থাইকা সেদিকে চোখ যাইতেই হ্যাই দিকে যাইবার কইছে। আর বড় মামি ওই বেডিগর সাথে উল্টা কাইজ্জা করছে। হ্যার আসলে দোষ নাই। রিস ভাই বড় মামির লগে এখনো কথা কয় না। দোষ আসলে কারোরই না, দোষ আফুর কপালের। সত্যি সত্যি স্বর্ণের বাবু পেটে আইছিল না রে? কি কন না কন দাদি, 3 দিন হয় বিয়া হইছে, এর মধ্যে বাবু পেটে হয়? আর হইলেও 3 দিনে বোঝা যায়। এগুলা
বদনাম কইরা এই বাড়ির সম্মান নষ্ট করছে, আর কিছু না। তবে দাদি, আমি আপনারে একটা ফার্স্ট ক্লাস খবর দিবার আইছি। হাফিজা বেগম আগ্রহ দেখালেন না। বানুর সব খবরই ফার্স্ট ক্লাস। নিজের জোকসে নিজেই হাসে। আসলে সে এই বাড়ির মানুষদের ভালো রাখতে চায়। কোনো উত্তর না পেয়ে আবার বলল, আমি 100% শিওর মেজো মামা জানে আফু কোনো আছে। আমি আপনারে কইছিলাম না আফুর পড়ালেখার সার্টিফিকেট একটাও বাসায় নাই। আপনাগর জামাই আমার খোঁজ নিতে কইছিল। আফুর সার্টিফিকেটগুলার সারা ঘর খুঁজা কিচ্ছু পাই নাই। মারুফ স্বর্ণের সার্টিফিকেট দিয়ে কি করতো? ওই খুঁজছে কে? জানি না, খালি কইছে মানুষ হারাইলে খুঁজা পাওয়া যায় নাকি এগুলা দিয়া। আমি অত বুঝি না। অবশ্য ওর কাজ কাম আমি কিছুই বুঝি না। মাঝে মধ্যে এমন শিক্ষিত ভং ধরে মনে হয় জজ ব্যারিস্টারের পোলা। কই এখন মারুফ? মামা মাল আনতে পাঠাইছে ডাহা। হাফিজা বেগম নিজের ফোনটা চাইলো বানুর কাছে। কাপা কাপা হাতে এরিশকে কল দিল আর বানুকে চলে যেতে বলল। এরিতার অভ্যাস হলো তার সম্পর্কে যে যা জানে তাকে আগ বাড়িয়ে সত্যিটা জানাতে ইচ্ছা হয় না। এর একটা বড় কারণ হলো নিজের তিতঘুটে অতীত চলে আসে যদি, সেই ভয়। খুবই নার্ভাস ফিল করে সে অতীত প্রসঙ্গ উঠলে। পার্কে হিরোনও এরিতার 4 বছরের জীবনী সবই জানে। এটাও জানে তার পরিবার বলতে কেউ নেই, এক কাজিন হিম ছাড়া। মেলি স্বভাবের এই লোকটা এরিতার জন্য আপনের চেয়েও আপন। এরিতার প্রথম কোরিয়ান আসে সুর যখন 7 মাসের পেটে। জেকে ইন্টারমেন্ট এজেন্সির সাথে যখন তাদের এজেন্সি ট্রিপম করে তখন। হিমালয় আসতে দিতে চায়নি, কিন্তু এরিতা পরিচিত দেশ, একই জাতি, একই বাতাসে শ্বাস নিতে পারছিল না। তাছাড়া ডিপ্রেশনের কবলে ডাক্তার নিজেই সাজেস্ট করেন ভিন্ন পরিবেশে ভালো থাকবে। এরিতা থাকার ব্যবস্থা করে এই কোম্পানি থেকেই। সেই প্রথম দিকের কথাগুলো খুব মনে পড়ে তার। সারাদিন এই শরীর নিয়ে কাজ করে যখন রুমে ফিরে যেত, প্রচণ্ড ক্লান্তি, ক্ষুধা আর তীব্র মাথা ব্যথা নিয়ে বিছানায় গা এলিয়ে দিত। সারা শরীর যেন অসাড় হয়ে যেত। রান্নাঘর পর্যন্ত গিয়ে একটা ইনস্ট্যান্ট নুডলস ফুটানোর শক্তি বা ইচ্ছাটুকু হতো না। চোখের পাতা ভার হয়ে যেত, মনে হতো বিছানায় শরীর ডুবে যাচ্ছে। এই স্বর্ণ! ডাক কর্ণগোচর হতেই বিড়বিড় করল, দাদি। দাদির গায়ে সেই পান জর্দার জন্য দাদি গন্ধ যেন নাসারন্ধ দিয়ে ভো ভো করে ঢুকছিল। দাদির বৃদ্ধ চামড়ার নরম শরীর, তীব্র মাথা ব্যথার সময় ঝান্টুবামের কপালে মাসাজ করা। কলেজ থেকে ক্ষুধা নিয়ে ফিরেই বিছানায় এলিয়ে দিলে আয়শা ভাত মেখে এনে শোয়া অবস্থায় খাইয়ে দিত আর বকে যেত। খাবারের রুচি না হলে রায়হান বাহির থেকে পছন্দের খাবার এনে দিত। সব কিছু ছাপিয়ে বাগানে সারা বছর কোনো না কোনো ফল থাকতই। হাত বাড়িয়ে সেগুলো ধরতে গেল, হঠাৎ সব ফ্যাকাশে হয়ে ধোয়ার মতো উবড়ে গেল, যেন অসীম শূন্যতা ঘিরে ধরল। পায়ের নিচের মাটিটা পর্যন্ত অনুভব হচ্ছে না। কোথাও কিছু নেই, না নেই, আজ কিছুই নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে এরিতা একা, তার সব থেকেও নেই। এই অচিন দেশে অচিন নগরী তার না। গভীর নিদ্রায় ডুবে গেল। কত মিনিট কত ঘন্টা গেল টের পেল না। গম্ভীর একটা চেহারা সামনে ঝুঁকে আসছে, ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে। গম্ভীর মুখে জিজ্ঞেস করল, আর ইউ অল রাইট? এরিতার জিহ্বা কয়েক রকম ভারী অনুভব হলো। কণ্ঠনালীর কোনো শব্দ খুঁজে পেল না, তবু আস্তে করে মাথা নাড়ল। পার্ক হিয়ন এরিতার কাঁধে হাত দিতেই এরিতা সজাগ হলো। আবার হ্যালোসিনেশনে ডুবে গিয়েছিল সে। হিয়ন একটা টিস্যু হাতে দিয়ে নাকের দিকে ইশারা করলো। নোজ ব্লিডিং হচ্ছে। স্মৃতিগুলো এত জীবন্ত যে এরিতা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তবুও তারা এসে হানা দেয়। প্রচণ্ড মন কেমন করার সময় একটা মানুষ চায়,
যার কাছে মনের সকল উচাটন উগরে দেওয়া যায়, কিন্তু 50,96,96,00,000 বর্গ কিলোমিটার পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের সব থেকেও কেউ নেই। এরিতা তাদের একজন। হিয়ন পাশে বসে জিজ্ঞেস করল, কি নিয়ে এত ডিপ্রেশন তোমার গোল্ড? এই বয়সে নেচে গিয়ে ফুর্তি করে চলবে তা না, কখনো প্রাণ খুলে হাসতেও দেখিনি। বাস্টার এক্সের জন্য এত হতাশ কেন হও তুমি? আমি কারণ দেখি না। সে কি খুব বেশি সুদর্শন ছিল? কাল যে লোকটা এসেছিল সেই কি সুরের বাবা? জবাবে মুস্কি হাসলো শুধু। উঠে দাঁড়ালো, আজ আর অফিস করবে না, শরীর খারাপ করছে বলে বের হবে। তাই অফিস কক্ষের দিকে গেল আর যে সবচেয়ে জঘন্য দৃশ্যের সম্মুখীন হলো। লিং জং সং আর তার সদ্য হওয়া পিয়ে মেয়েটা অন্তরঙ্গ মুহূর্ত। এরিতার কাছে মনে হলো এই যেন বস্ত্রহীন রক্ত মাংসের দুটা দেহ, না পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কোনো পশু। যে মেয়েটা কিছুক্ষণ আগেও যাকে গালাগালি করলো সে এখন তার সাথে ছি। এরিতা আর ভাবতে পারল না। সরে এসে সরাসরি বাথরুমে ঢুকে হড়বড় করে বমি করলো। জীবন কথায় এনে দাঁড় করালো তাকে। কথায় বা নিয়ে যাবে? বেশভূষা পাল্টেও সে যে এখনো এই জীবনকে আপন করে নিতে পারেনি। সুরকে একটা সুস্থ স্বাভাবিক জীবন কি দিতে পারবে? যদি না পারে তবে কি সে তার বাবার কাছে চলে যাবে? তবে ভালোবাসা কি যথেষ্ট না একটা মানুষের বেঁচে থাকার জন্য? নাকি ভালোবাসার সাথে সমান তালের দায়িত্ব লাগে? এরিসের তো খুব ভুল হয়নি, তবে সে তো দায়িত্বের টানে এসেছিল। কাল কত কথা বলল, একটি বারও তো বলল না স্বর্ণ আমি তোমাকে ভালোবাসি। নিজ হয়ে চোখ মুখে পানি দিল। আজ মনে হচ্ছে ব্রেন আর হার্টের মৌন যুদ্ধ চলছে। এরিতার শরীর সেই যুদ্ধের সাথে আর কুলিয়ে উঠতে পারল না। ধপ করে সেন্সলেস হয়ে পড়ে গেল বাথরুমের ফ্লোরে। এইদিকে এরিতাকে লিং জং সং দেখে ফেলেছিল। এরিতা বের হওয়ার সাথে সাথে সেও তার পেছনে বের হয়ে জামা কাপড় পরতে পরতে তার বাথরুমে পড়ে থাকতে দেখে কোলে উঠিয়ে দ্রুত বাহিরে চলে আসে। ব্যাস, পেপারাজিরা টাটকা নিউজ পেয়ে যায়। সুপারস্টার জিং লং সং এর কোলে কে এই মেয়ে? বড় বড় হেডলাইনে ভিন্ন ভিন্ন কমেন্টের মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইডে। হিমালয় এগিয়ে এসে এরিসদের সামনে দাঁড়ালো। এজাজ তার দিকে ফিরে জিজ্ঞেস করল, সব জেনে শুনে তবুও আড়ালে কেন রেখেছিলেন? আমার ভাইয়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু কাকিমণি, দাদি আর চাচুর অবস্থা কতটা খারাপ আপনার তো জানার কথা। এরিতার আব্বু সব জানে, এমনকি উনি আমাদের কাছে এরিতাকে তুলে দিয়েছিলেন। প্রথম থেকে শুনেন তাহলে। এরিতা টলমল পায়ে রাস্তার ধার ধরে হেঁটে চলছে। মাঝে মধ্যেই রাস্তায় বসে হাউমাউ করে কাঁদে, আবার উঠে হাঁটা শুরু করে। এক সময় রাস্তার পাশে জাম্বু করে বসে রইল ঘন্টার পর ঘন্টা। একটা মৃত আত্মা যখন জ্যান্ত শরীর বয়ে চলে ঠিক তেমন দেখাচ্ছিল তাকে। হিমের ফোনে একটা ফোন আসে কলেজের আরেকজন প্রফেসরের। উনিও এরিতার ডিপার্টমেন্টের স্যার। স্যার, ত্রিদিতা তালুকদার আপনার রিলেটিভ না? মেয়েটার মাথায় মনে হয় সমস্যা হয়েছে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে হাত পা মেলে বসে আছে। অনেকক্ষণ ডেকেছি, কোনো সাড়া শব্দ করছে না। এমন ইয়াং একটা মেয়ে রাস্তায় থাকা, বুঝতেই তো পারছেন দিনকাল ভালো না। ওনার কথায় হিম কিছু বুঝতে পারছিল না। এরিতার মাথায় সমস্যা হবে কেন? তবুও ওনাকে সেখানে কিছুক্ষণ থাকার কথা বলে বাইক নিয়ে বের হয়ে যায় এবং গিয়ে দেখে এরিতার সেন্স নেই। দুজন বোরখা পরা স্থায়ী নারী পানি দিচ্ছিল। অ্যাম্বুলেন্সে কল করে এরিতাকে হসপিটালাইজ করে। খোঁজ নিয়ে জানতে পারে সকালের সব ঘটনা। এর মাঝে হিম তার বাবাকে জানায় সব। উনি এরিতাকে নিজের বাসায় আনেন। টানা 2 দিন এরিতা বেহুশ ছিল। 3 দিনে জ্ঞান ফিরে এফাস আর এরিসের জন্য পাগলামি শুরু করে এবং বারবার বলতে থাকে, আমার ভাই আমার জন্য মরেছে। রিশ, আমার রিশ কোথায়? ওকে মেরে ফেলেছো নাকি? ডাক্তার এসে চেক আপ করে নিজ পরিবারের কাছে নিতে বলেন।
তাই সেদিন এরিতাকে নিয়ে হিম আর ওর চাচাতো ভাই তালুকদার ভিলায় যায়। কিন্তু বাসার গেটে ঢোকার আগেই কয়েকজন মহিলা এসে এরিতাকে প্রচণ্ড নোংরা কথা বলা শুরু করে। বেশিরভাগ কথাই এরিতা আর এরিসকে ঘিরে। এরিতা এমনিতেই মেন্টাল প্রেশারে ছিল, তার মাঝে এসব কথায় চিৎকার শুরু করে। সেই চিৎকারে মিতা বের হয়ে আসে। হিমালয়দের সাথে পাল্টা কথা কাটাকাটি শুরু করে উনি। সেই সুযোগে হিম এরিতাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। আয়শা একদম ডিমুভ হয়ে বসেছিল নিজ কক্ষে, কিন্তু সেখান থেকে বাহিরে সব কথাই শোনা যাচ্ছিল। সেদিন এরিতা মুখোমুখি হয় আরও কিছু বাস্তবতার। আয়শা এরিতাকে বলে, আমার সন্তান মারা গেছে, আমি নিঃসন্তান, আমাকে কেউ যেন মা না ডাকে। আমার সন্তানের খুনি কখনো আমাকে মা বলে ডাকতে পারে না। আমার বাচ্চাটা ভেজা ঠান্ডা মাটিতে ঘুমাবে, আর তার খুনি নরম বিছানায় স্বামী সোহাগী হবে। আমার বাচ্চাটা আর কখনো খাবে না, আর তার খুনি প্রতিদিন গান্ডে পিণ্ডে খিলে খাবে। আমার বাচ্চাটার জন্য পৃথিবীর অক্সিজেন হারাম, অথচ তার খুনি অনবরত শ্বাস নিবে। প্রবল আত্মসম্মান বোধওয়ালা আম্মুর নতুন রূপ। মানুষের আসলে কত রূপ থাকে, এক অঙ্গে এক মুখে কত মুখ। তার মানে কি এ দেশের বেশিরভাগ মেয়েদের আত্মসম্মান খুবই ঠুনকো? সংসার আর ছেলে সন্তানের বেলায় তা খুবই সস্তা। একটা অ্যাক্সিডেন্টের জন্য সে এখন কারো কেউই না। আজ এফাজের জায়গায় সে মরে গেলেই মনে হয় ভালো হতো, কারো এত কষ্ট হতো না। অনেকক্ষণ আয়শার পা ধরে কেঁদেছিল সেদিন। হয়তো চোখের জলে পা দুটো ধোয়া হয়ে গিয়েছিল। এরিতা আয়শার রুম থেকে বের হয়ে এরিসকে দেখার জন্য হাসপাতালে যেতে চায়। তখন মিতা আক্তার এসে জানায় এরিতা যেন আপাতত সরেই থাকে। এলাকায় এরিতার জন্য ওনার ছেলের দুর্নাম হচ্ছে। এরিতা আর সেখানে থাকার প্রশ্নই আসে না, তাই বাড়ির বাহিরে বসেই থাকে। হিম কি করবে ভেবে না পেয়ে রায়হানকে ফোন দেয়। রায়হান জানায় সুলাইমান হাউজে নিয়ে যেতে। খুব দ্রুত এরিতাকে উনি বাহিরে পাঠানোর ব্যবস্থা করবেন, ততদিন যেন ওখানেই রাখে। সুলাইমান হাউজে গিয়ে এরিতা একদম নির্জীব হয়ে যায়। টানা 7 দিনেও যখন কথা বলছিল না, তখন আবার তালুকদার ভিলায় আনা হয়, কিন্তু এসে জানতে পারে এরিসটা ইংল্যান্ডে ব্যাক করেছে। তারা কোনো সম্পর্ক রাখতে চায় না আর। তারপর থেকে শুরু হয় এরিতার প্যানিক স্ট্রোক। ডাক্তারের উপদেশে তাকে এমন জায়গায় নিতে বলে সেখানে মানুষ খুবই দরিদ্র আর অসহায়। ও যখন নিজের চেয়ে খারাপ অবস্থার মানুষকে দেখবে, তখন নিজেকে নিজেই সান্ত্বনা দিবে। আর এই সময়ে নিজের বেঁচে থাকার ইচ্ছাটাই সবচেয়ে বড় মেডিসিন। 7-5 না ভেবে আরমান সুলাইমান হিমকে বলে এজেন্সির কাজ করাও ওকে, রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাও, এবং সত্যি এটা কাজ করে। তাদের মানব বেতন জীবনযাপন দেখে এরিতা ব্যথিত হয়। মাস 2 থাকার পর সে যখন অসুস্থ হলো, তখন ধরা পড়ে 9 সপ্তাহের প্রেগনেন্ট। সুলাইমান হাউজে এই সময় এরিতাকে টেক কেয়ার করা হলেও আবার বিষণ্ণতায় ভোগে, ডিপ্রেশনে পড়ে। এর মাঝে রায়হান সব ফর্মালিটি শেষ করে ফেলে। হিমের সাথে কথা বলে তারা জাপান নির্বাচন করে, কারণ হিম নিজেও পিএইচডি করতে যাবে, কিন্তু ভিসার জটিলতায় জাপান সম্ভব হয় না। এর মাঝে কিছুদিন যেতেই কোরিয়ান জেকে ইন্টারমেন্টেন এজেন্সি যোগাযোগ করে। সব মিলিয়ে রায়হান কোরিয়াতেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে এবং হয়েও যায়। সুরের জন্ম এখানেই হয়। এদিকে আমাদের কাউকে জানায়নি। ডিপশনে থাকায় টাইমের আগেই পেইন শুরু হয়। একা নিজেই হাসপাতালে চলে যায়। 3 দিন পেইন সহ্য করে পরে ছিল হাসপাতালে, আমাদের কাউকে জানানি পর্যন্ত। এই বয়সে একটা মেয়ে এত দৃঢ়তা কোথায় পেল? মাঝে মধ্যে আমি ভেবে কুল কিনারা পাই না। প্রেগনেন্সির কারণে ডাক্তার ওকে প্রথমে মেডিসিন ট্রিটমেন্ট দেয়নি, ডিপ্রেশনের তেমন ট্রিটমেন্টও দেয়নি যদিও, মাথা ঠান্ডা আর ঘুমের ওষুধ ছাড়া। কিন্তু পরে মেডিটেশন আর অল্প মেডিসিন চলতো, সেগুলো তো মারাত্মক অনীহা তার। আমার সাথে নিজে থেকে যোগাযোগ করে না। রায়হান আঙ্কেল কথা বলতে চাইলেও এক প্রকার না বলে রেখে দিত। এখানে এসে মারাত্মক স্ট্রাগল করে গিয়েছে মেয়েটা। ওর আব্বু ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে, কিন্তু ওগুলো ব্যবহার করেনি সে। পার্ট টাইম জব করেছে। সুরকে নিয়ে জব পাওয়াও ছিল প্রচণ্ড টাফ। এখন যে গভর্নেন্স, ওনার একটা পোলট্রি দোকানে জবের জন্য যায়,
মহিলার খুবই মায়া হয়। উনি ক্যাশ কাউন্টারে সুরকে নিয়ে বসে থাকতো। এদিতা দোকানে সব কাজ করত, কিন্তু এখানে যে স্যালারি পেত সেটা দিয়ে বেবির খরচও চলতো না। তাই এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন অফিসে সিভি ড্রপ করে। 3 মাস পর জেকে এন্টারটেনমেন্ট থেকে কল পেয়ে গিয়ে দেখে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট পোস্ট, স্যালারিও ভালো। মোটামুটি বাধ্য হয়ে চাকরিটা নেয়। ক্লাস করে বাকি সময় অফিসে দেয়। এদিকে পোলট্রির দোকানের আন্টিটার দোকানের জায়গায় বিল্ডিং হবে, তাই গভর্নমেন্ট দোকান উঠিয়ে দিল। ওনার রুজি রোজগার প্লাস মাথা গোজার জায়গাটা বন্ধ হয়ে যায়। এই তার চাকরি পেয়ে ওনার কাছে গিয়ে জানতে পারে সব, তাই ওনাকে নিজের কাছে রাখে। উনি সুরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন। অ্যাপার্টমেন্ট থেকে এখন তারা 3 জনই থাকে। আমাকে সুর ফোন দেয় মাঝে মধ্যে, এডিটার নামে বিচার দেয়। আমি আসি মাঝে মধ্যে তাদের দেখতে। এইভাবেই চলছে।